আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আমরা আজকে ভেক্টর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব, যেগুলো এমসিকিউতে খুব কাজে লাগবে। আমরা কিছু ট্রিক্স এখানে শেয়ার করব। আমরা শুরুতেই জানি যে যেসব রাশির মান এবং দিক দুইটাই যদি থাকে তাকে আমরা বলি হচ্ছে ভেক্টর রাশি, তাই না? এবং শুধু মান আছে কিন্তু দিক নেই, সেগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। তাহলে আমাদের হরহামেশাই যে এমসিকিউ গুলো আসে যে কোনটি স্কেলার রাশি কোনটি ভেক্টর রাশি নয়, এই জিনিসগুলো কিন্তু আসে এবং আমরা হচ্ছে কনফিউশন সৃষ্টি হয় দাগানোর সময়। এজন্য আমরা স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে আমরা ভেক্টর রাশি সেগুলোকে ছন্দ দিয়ে মনে রাখবো, এবং সেগুলা ছাড়া বাকি সেগুলো হচ্ছে অটোমেটিক স্কেলার রাশি হবে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তাহলে আমাদের ছন্দটা এরকম যে ভবেশ প্রিয়তম ভাসে কত গ্রেটের প্রেমে। ভাসে কত গ্রেটের প্রেমে, জাস্ট মনে রাখার জন্য একটা ছন্দ। তাহলে আমরা এখানে মনে রাখবো ভ দিয়ে হচ্ছে আমাদের ভরবেগ। ভরবেগ একটা ভেক্টর রাশি। বে দিয়ে হচ্ছে শুধু বেগ। স দিয়ে হচ্ছে সরণ। ব দিয়ে বল। এবং আমাদের পরপাদি প্রাবল্য। ও দিয়ে আমাদের হচ্ছে ওজন। ত দিয়ে হচ্ছে আমাদের ত্বরণ। ম দিয়ে হচ্ছে মন্দন। এবং আমাদের এই যে ভা দিয়ে হচ্ছে ভ্রামক। স দিয়ে হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক। সান্দ্রতা গুণাঙ্ক। এবং আমাদের ক দিয়ে হচ্ছে কার্ল। ত দিয়ে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবং গড়ফারা দিয়ে হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। ট দিয়ে হচ্ছে আমাদের টর্ক। ঠিক আছে। প দিয়ে হচ্ছে আমাদের পৃষ্ঠ টান। এখানে অনেকগুলো টার্ম আসছে যেগুলো পুরো বই জুড়ে আছে, ঠিক আছে, কোনো না কোনো অধ্যায়ে থাকবে। তো এগুলো এখন জানার দরকার নেই ডিটেলস। এখন আমরা জাস্ট নামটা মনে রাখবো যে এই পৃষ্ঠ টান জিনিসটা হচ্ছে ভেক্টর রাশি, আমাদের সান্দ্রতা গুণাঙ্ক ভেক্টর রাশি, কার্ল ভেক্টর রাশি। আর স্পেসিফিক অধ্যায় পড়ানোর সময় তখন ডিটেলস আলোচনা করা হবে। আর আমাদের শেষের ম দিয়ে হচ্ছে আমরা বলবো যে মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্য। তাহলে এই সবগুলা জিনিস হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ঠিক আছে, আমরা কয়েকবার পড়লেই মনে থাকবে যে ভবে সব প্রিয়তম ভাসে কত গ্রেটের প্রেমে। তাহলে ভরবেগ, এরপর হচ্ছে আমাদের বেগ এবং সরণ, বল, প্রাবল্য, ওজন, ত্বরণ, মন্দন, ভ্রামক, সান্দ্রতা গুণাঙ্ক, কার্ল, তড়িৎ ক্ষেত্র, গ্রেডিয়েন্ট, পৃষ্ঠটান, টর্ক, মহাকর্ষীয় প্রাবল্য, সবগুলা জিনিস আমাদের ভেক্টর রাশি। এইগুলা ছাড়া যেগুলো থাকবে সেগুলো কি স্কেলার রাশি, তাই না? এখন কথা হচ্ছে আমাদের এখানে ব্যতিক্রম লক্ষণীয়, সব জায়গায় ব্যতিক্রম থাকে এবং ব্যতিক্রমগুলোই পরীক্ষায় বেশি বারবার আসে। তাহলে আমরা আমরা বলেছি মান এবং দিক যদি থাকে সেটা ভেক্টর ভেক্টর রাশি হওয়ার কথা, কিন্তু এমন অনেক রাশি আছে যে মান এবং দিক থাকতেছে তারপরেও সেটা স্কেলার রাশি। তাহলে আমাদের হেডলাইন হবে মান এবং দিক থাকার পরেও আমাদের সেগুলো হবে স্কেলার রাশি। মান এবং দিক থাকার পরেও সেগুলো হবে আমাদের স্কেলার রাশি। তাহলে এটাও আমরা, যাতে আমাদের কনফিউশন সৃষ্টি না হয়, আমরা ছন্দ দিয়ে মনে রাখবো। ছন্দটা এরকম যে তোমার পীড়ার চাপে আমি বিকৃত জড় ভ্রমর। তোমার পীড়ার চাপে আমি বিকৃত জড় ভ্রমর। তাহলে ছন্দটা দিয়ে আমরা কি কি মনে রাখবো? ত দিয়ে হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। ত দিয়ে তড়িৎ প্রবাহ। পি দিয়ে হচ্ছে আমাদের পীড়ন। চাপ দিয়ে ডিরেক্ট চাপ। বিকৃতি দিয়ে ডিরেক্ট বিকৃতি। এবং জড় ভ্রমর দিয়ে হচ্ছে জড়তার ভ্রামক। জড় ভ্রমক দিয়ে হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে আমাদের এই পাঁচটা জিনিস হচ্ছে মান এবং দিক আছে, তারপরেও সেটা কি হবে? স্কেলার রাশি হবে। তড়িৎ প্রবাহ, পীড়ন, আমাদের চাপ, বিকৃতি এবং জড়তার ভ্রামক, এই রাশিগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশি। ভেক্টর রাশি না হয়ে হয়েছে স্কেলার রাশি, এগুলো ব্যতিক্রম মনে রাখবো। এখন আমরা এই যে আমাদের ভেক্টর রাশি তো বলেছি, ভ্রামক কিন্তু আমাদের ভেক্টর রাশি, কিন্তু আমাদের একমাত্র ব্যতিক্রম হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে দেখো, ভ্রামক কথাটা যার সাথেই থাকুক সেটা হবে কি? ভেক্টর রাশি। কিন্তু জড়তার সাথে যখন ভ্রামক কথাটা আসবে সেটা হয়ে যাবে আমাদের স্কেলার রাশি। এই জিনিসটা আসে বারবার যে কোন জড়তার ভ্রামক কি রাশি? স্কেলার রাশি। আমরা মনে রাখবো সকল প্রকার ভ্রামক হচ্ছে আমাদের ভেক্টর রাশি
এক্সেপ্ট জড়তার ভ্রামক, সেটা হচ্ছে আমাদের ভেক্টর যোগের সূত্রে আমাদের দুইটা পদ্ধতি। ভেক্টর যোগের সূত্রে হচ্ছে দুইটা পদ্ধতি, একটা হচ্ছে আমাদের গাণিতিক পদ্ধতি বা এটাকে বলা হয় বিশ্লেষণ পদ্ধতিও বলা যায়, এবং আমাদের দ্বিতীয় পদ্ধতি হচ্ছে জ্যামিতিক পদ্ধতি। তাহলে ভেক্টর যোগে আমাদের দুইটা পদ্ধতি, একটা গাণিতিক পদ্ধতি আর একটা হচ্ছে আমাদের জ্যামিতিক পদ্ধতি। এবং জ্যামিতিক পদ্ধতির আওতায় আমাদের অনেকগুলো সূত্র আছে, ঠিক আছে। জ্যামিতিক পদ্ধতির আওতায় আমাদের অনেকগুলো সূত্র আছে, সেটা হচ্ছে আমরা মনে রাখবো ছন্দ দিয়ে, যাতে আমাদের কনফিউশন সৃষ্টি না হয়। তৃষা বহু সময় উপাসনায় যায়, ঠিক আছে। তাই আমরা এমসিকিউতে কিন্তু দিবে যে কোনটি যোগের সূত্র কোনটি যোগের সূত্র নয়, এজন্য আমরা ছন্দ দিয়ে বোঝার চেষ্টা করব। তৃষা দিয়ে, দিয়ে হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র, তার প্রথম সূত্র আমরা পাচ্ছি ত্রিভুজ সূত্র, এবং স দিয়ে হচ্ছে আমাদের কি সাধারণ সূত্র, সাধারণ সূত্র। বহু দিয়ে হচ্ছে বহুভুজ সূত্র, বহুভুজ সূত্রের সময় দিয়ে হচ্ছে সামান্তরিক সূত্র, সামান্তরিক সূত্র, এবং উ দিয়ে হচ্ছে উপাংশ সূত্র, উপাংশ সূত্র। তাহলে এই পাঁচটা জিনিস হচ্ছে যোগের সূত্রের মধ্যে পড়তেছে। এখন আমাদের প্রথম যে সূত্রটা আমরা পাইলাম সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। আমাদের ত্রিভুজ সূত্রে কি বলতেছে, আমরা এখানে হচ্ছে একই সময়ে ক্রিয়াশীল আমাদের তিনটা সমজাতীয় ভেক্টর, ঠিক আছে। আমাদের প্রথম কথা হচ্ছে একই সময়ে ক্রিয়াশীল, এবং দ্বিতীয় কথা হচ্ছে এখানে তিনটা সমজাতীয় ভেক্টর। আমাদের সমজাতীয় ভেক্টর আমাদের ত্রিভুজের তিনটা বাহু দ্বারা, ত্রিভুজের তিনটা বাহু দ্বারা আমাদের কি করা হবে, সূচিত করা হবে, ঠিক আছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই বাহুকে আমরা বলছি এ ভেক্টর, এই বাহু হচ্ছে বি ভেক্টর, আরেকটা বাহু হচ্ছে সি ভেক্টর। তাহলে আমরা থিওরিতে বলতেছি যে একই সময়ে ক্রিয়াশীল তিনটি সমজাতীয় ভেক্টর তিনটি ত্রিভুজের তিনটি বাহু দ্বারা সূচিত করা হবে, এবং কেমনভাবে সূচিত করা হবে, একই ক্রমে, একই ক্রমে তিনটা বাহু দ্বারা সূচিত করলে তাদের লব্ধি হবে শূন্য, এবং তাদের লব্ধি কি হচ্ছে, কনসিকুয়েন্স হচ্ছে লব্ধি শূন্য হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে এ ভেক্টরের দিকে এদিকে, তার মানে এটা থেকে এইদিকে যাচ্ছে, আবার বি ভেক্টরও একই, মানে আমাদের এর সামনের দিকেই যাচ্ছে, সি ভেক্টর একই দিকে যাচ্ছে, তাদের দিক কিন্তু তিনটারই সেম, দিক তিনটারই সেম, ভালোভাবে খেয়াল করো, দিক তিনটারই সেম। তাহলে দিক যদি তিনটারই সেম হয় সেটা হচ্ছে আমাদের একই ক্রমে আসে, একই ক্রমে আসলে কি হয়, লব্ধি শূন্য। তাহলে আমাদের এখানে লব্ধি মানে যোগফল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল 0, ঠিক আছে। এরকমভাবে কিন্তু থাকবে এমসিকিউতে, কোনটি চিত্র অনুযায়ী কোনটি সঠিক নয়। এখন পরবর্তী ছবিতে দেখো আমাদের এই যে পি ভেক্টরের দিক হচ্ছে, আমরা যদি দেখি পি ভেক্টর এদিকে যাচ্ছে, আমাদের কিউ ভেক্টর একই দিকে যাচ্ছে, কিন্তু দেখো আর ভেক্টরকে একই দিকে যাচ্ছে, আর ভেক্টর যাওয়ার কথা ছিল এই দিকে কিন্তু যাইতেছে এই দিকে, তার মানে আর ভেক্টরের দিক এখানে একই ক্রমে নেই। যখনই একই ক্রমে থাকবে না, আমরা এটা কিভাবে সলিউশন করব, যে দুইটা একই ক্রমে আসে সেই দুইটার যোগফল, মানে পি প্লাস কিউ ভেক্টর ইকুয়াল আমাদের যেটা একই ক্রমে নাই সেটা। বুঝতে পারতেছি, আবার বলতেছি, যে দুইটা একই ক্রমে থাকবে, পি এবং কিউ একই ক্রমে আছে, পি এবং কিউ এর হচ্ছে যোগফল ইকুয়াল যেটা একই ক্রমে নেই সেটা হবে আমাদের ডান পাশে। তাহলে এই যে এটাকে যদি আমরা নিয়ে আসি কি হবে, মাইনাস আর ভেক্টর ইকুয়াল 0। এভাবেও এমসিকিউতে দিতে পারে। এবং তাছাড়া আরেকটা টাইপ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে, দেখো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি এ থেকে বিতে যাচ্ছে, দিক দেখো এ থেকে বিতে যাচ্ছে, বি থেকে সিতে যাচ্ছে, এবং সি থেকে এতে আসার কথা, এভাবে আসার কথা, আসতেছে না, তার মানে এটা বিপরীত দিকে আসে। তো একটু আগে আমরা যেটা বললাম, যে দুইটা একই দিকে আছে সে দুইটা যোগফল, তাহলে এখানে ভেক্টর কীভাবে লিখতে হবে, যে দুইটা অক্ষরের যে ভেক্টর সেটা এ বি ভেক্টর এভাবে লিখতে হবে, প্লাস বিসি ভেক্টর ইকুয়াল আমাদের কি এ সি ভেক্টর, যেটা বিপরীত দিকে আছে সেটা, ঠিক আছে। তাহলে এভাবে আমরা এগুলা সলিউশন করার চেষ্টা করবো। এটা হচ্ছে ত্রিভুজ সূত্রের আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট টপিক আলোচনা করা হয়েছে, সবাই আশা করি। ভেক্টর অধ্যায়ের লন রোলার টপিকটা নিয়ে আলোচনা করতে চাই। আমরা লন রোলার অনেকেই চিনি, যে ক্রিকেট পিচের যে মাঠ ঘাস ছোট করার জন্য যে দণ্ড বিশিষ্ট যে যন্ত্রটা, সেটা বা আমরা নেটে সার্চ দিলেই পাবা যে লন রোলার জিনিসটা কি, যারা এখনো চিনতেছো না। এই লন রোলার নিয়ে যে এমসিকিউ বা অনুধাবনমূলক আসে সেটা হচ্ছে আমাদের
লন রোলারকে ঠেলা সহজ নাকি টানা সহজ? ঠিক আছে, কমন কোশ্চেন এটা, এমসিকিউতেও আসে এবং সিকিউতেও আমাদের অনুধাবনেও আসে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো ঠেলা সহজ নাকি টানা সহজ? কনফিউশন হয়, এজন্য যাতে কনফিউশন সৃষ্টি না হয় আমরা মনে রাখবো টাস দিয়ে। তাহলে টা দিয়ে হচ্ছে টানা, স দিয়ে হচ্ছে সহজ। টানা সহজ, তাহলে লন রোলার হচ্ছে টাস, টানা সহজ। এখন এই যে টানা সহজ কিভাবে অনুধাবনে ব্যাখ্যা করতে হয় বা এই টপিক থেকে এমসিকিউ হয়, তাহলে আমাদেরকে আগে থিওরি ভালোভাবে বুঝতে হবে। আমরা যখন ঠেলার সময় আমরা কিভাবে দেখব, আমরা ধরলাম এই যে এটা হচ্ছে লন রোলার, এটা তার দণ্ড, ঠিক আছে। তার এখন খেয়াল করো আমাদের যখন আমরা ঠেলবো জিনিসটাকে তখন আমাদের দিক কোন দিকে হবে? এই যে আমরা এই পাশ থেকে কি করব, আমরা ঠেলবো, ঠিক আছে, আমরা ঠেলবো এই পাশ থেকে। তো যখন ঠেলবো তখন আমাদের দিক হবে কিন্তু এই দিকে, ঠিক আছে, দিক এই দিকে, দিক খেয়াল রাখবা। তাহলে আমরা এফ পরিমাণ বল দিয়ে আমরা ঠেলবো। এফ 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 পরিমাণ বলের কয়টা উপাংশ হবে? দুইটা, একটা আনুভূমিক উপাংশ, একটা উল্লম্ব উপাংশ। এই যে আনুভূমিক উপাংশ এদিকে এবং উল্লম্ব উপাংশ এদিকে যাবে, এবং আমরা সব সময় আনুভূমিকের সাথে থিটা ধরবো। তাহলে লন রোলারের যে থিওরি, সেই থিটা হচ্ছে আমাদের কার সাথে? আনুভূমিকের সাথে, খুব ইম্পর্টেন্ট। তাহলে থিটা উদ্দীপকে যদি দেখতে হবে থিটা কার সাথে দেওয়া আছে, আনুভূমিকের সাথে দেওয়া আছে নাকি উল্লম্বের সাথে দেওয়া আছে। তাহলে আমাদের এখানকার থিটা হচ্ছে আনুভূমিকের সাথে। তাহলে উপাংশের ক্ষেত্রে আমরা জানি যার সাথে থিটা তার সাথে কি হয়? কস থিটা। তাহলে এখানে হবে এফ কস থিটা, এবং উল্লম্ব উপাংশ এখানে হবে এফ সাইন থিটা। আমরা বলতেছি একটা যে বলে আমরা ঠেলবো সেই বলে দুইটা উপাংশ, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা হচ্ছে উল্লম্ব উপাংশ। আমরা বলতেছি আরেকটা কথা, সেটা হচ্ছে থিটা ধরবো আনুভূমিকের সাথে, যার সাথে থিটা সেটা হবে এফ কস থিটা, যার সাথে থিটা নাই সেটা হবে এফ সাইন থিটা। এতটুকু বুঝতে পারছি। এখন আমরা এছাড়াও এই যে লন রোলার জিনিসটার ওজন কাজ করতেছে কোন দিকে? নিচের দিকে। ডব্লিউ ইকুয়াল আমাদের এম জি কাজ করতেছে নিচের দিকে। তাহলে যখন ঠেলার সময় আমাদের আপাত ওজন, আপাত ওজন কত হবে দেখো, আমাদের এই যে দুইটা বল এখানে নিচের দিকে কাজ করতেছে, একটা হচ্ছে আমাদের ওজন, ওজন জিনিসটা নিচের দিকে কাজ করতেছে, আরেকটা হচ্ছে এফ সাইন থিটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে একই দিকে কাজ করা জিনিসগুলো কি হবে? যোগ হবে। তাহলে আপাত ওজন ডব্লিউ প্রাইম ইকুয়াল আমরা কি লিখবো? ডব্লিউ প্লাস এফ সাইন থিটা। বুঝতে পারছি? তাহলে যখন আপাত ওজন বের করতে দিবে ঠেলার সময়, তখন এই যে ডব্লিউ এর সাথে এফ সাইন থিটা যোগ হবে। এবং এখানে যদি কার্যকর বল বের করতে দেয়, যে ঠেলার সময় কোন বলের কারণে বস্তুটা সামনে আগায় যাবে, এই যে সামনে আমাদের ইন্ডিকেট করতেছে এফ সাইন থিটা, বলটা আমাদের ইন্ডিকেট করতেছে। এজন্য আমরা কার্যকর বল বের করতে দিলে আমরা এফ কস থিটা দিয়ে বের করব সবসময়। এটা গেল ঠেলার যে থিওরি। এখন আমরা লন রোলারকে টানবো, যখন যখন টানা হবে তখন জিনিসটা কিভাবে যে আমরা ব্যাখ্যা করব। এটা যদি লন রোলার হয়, এটা দণ্ড হয়। আমরা এখন খেয়াল করো, একটা মানুষ হচ্ছে টানবে, ঠিক আছে, সামনের দিকে তাকে টানবে, টেনে নিয়ে যাবে। যখন টেনে নিয়ে যাবে তখন তার দিক কোন দিকে হবে? ভালোভাবে খেয়াল করো, দিক হবে এই দিকে। তাহলে এই যে টেনে নিয়ে যাচ্ছে, টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এখানেও একই কথা, যে আমরা এফ পরিমাণ বল দিয়ে টানবো। এই এফ পরিমাণ বলের কয়টা উপাংশ হবে? দুইটা, আনুভূমিক উপাংশ, উল্লম্ব উপাংশ। তাহলে এই যে আনুভূমিক উপাংশ এদিকে এবং উল্লম্ব উপাংশ এদিকে হবে, যেহেতু আমরা এই দিকে টানতেছি। তাহলে আমরা এখানে আবারও একই কথা, থিটা কার সাথে ধরবো? আমরা আনুভূমিকের সাথে ধরবো থিটা। তাহলে যার সাথে থিটা তার সাথে কি হবে? এফ কস থিটা, এবং যার সাথে থিটা নাই সেটা হবে এফ সাইন থিটা। এবং এখানেও ওজন কাজ করবে নিচের দিকে, ডব্লিউ কাজ করবে নিচের দিকে। তাহলে আমাদের যখন বলবে যে টানার সময় আপাত ওজন বের করতে, তখন আপাত ওজনের সূত্র কি হবে? দেখো এখানে ওজন, ওজন আমাদের নিচের দিকে, এবং ওজনের বিপরীত বলটা কোনটা? এফ সাইন থিটা বিপরীত দিকে, ঠিক আছে। তাহলে অবশ্যই ওজন বেশি হবে, তাই না? অবশ্যই ওজন বেশি হবে, কারণ লন রোলার অনেক বড় জিনিস, ওজন বেশি হবে এবং এফ সাইন থিটা কম হবে। তাহলে ডব্লিউ মাইনাস, বড় থেকে ছোটটা মাইনাস হবে, ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা। তাহলে আমাদের একটাই কথা, যে আমরা যখন ঠেলার সময় আপাত ওজন বের করব তখন কি হবে? এখানে যোগ হবে, আর যখন টানার সময় আপাত ওজন বের করতে দিবে তখন মাইনাস হবে। এবং দেখো এখানেও একই কথা, কোন বলের কারণে জিনিসটা সামনে যাবে? এফ কস থিটা বলের কারণে জিনিসটা সামনে যাবে। তাহলে টানার সময় কার্যকর বল, তাহলে কার্যকর বল দুই জায়গায় আমাদের কি পাইছি? এফ কস থিটা পাইছি। তাহলে এই টপিক থেকে কিরকম এমসিকিউ থাকতে পারে? আমরা যদি একটা কোশ্চেন লিখি, যে একটা বলা হচ্ছে
6 নিউটন ওজনের বস্তুকে 6 নিউটন বল দ্বারা উল্লম্বের সাথে 60 ডিগ্রি কোণে টানা হলে আপাত ওজন কত? তাহলে কোশ্চেনটা একবার ভালোভাবে পড়ো। কি বলা হচ্ছে 6 নিউটন ওজনের বস্তুকে 6 নিউটন বল দ্বারা উল্লম্বের সাথে 60 ডিগ্রি কোণে টানা হচ্ছে। তাহলে টানা হলে আমরা কি সূত্র কি হবে? আপাত ওজন খেয়াল করো। টানার সময় আমরা বলেছি কি হবে? মাইনাস হবে, ডব্লিউ মাইনাস এফ সাইন থিটা। তাহলে ডব্লিউ ওজন কত এখানে? 6 নিউটন, এবং বল এফ কত? 6 নিউটন। থিটা কত? খুবই ইম্পর্টেন্ট। থিটা ভুল করা মানে তুমি নাম্বার পাচ্ছ না এখানে। আমরা বলেছিলাম লন রোলারের থিওরিতে থিটা হচ্ছে আনুভূমিকের সাথে, কিন্তু উদ্দীপকে থিটা দেওয়া আছে কিসের সাথে? উল্লম্বের সাথে। তাহলে 60 ডিগ্রি উল্লম্বের সাথে দেওয়া আছে, আনুভূমিকের সাথে কিভাবে বের করব? 90 থেকে 60 মাইনাস হবে, তাহলে কত? থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে যখন উল্লম্বের সাথে দেওয়া থাকবে আনুভূমিকের সাথে বের করব 90 থেকে মাইনাস করে। ঠিক আছে, তাহলে এখানে চলে আসবে আমাদের আনসার। আশাটোর অধ্যায়ে একটা টপিক, সেটা হচ্ছে নৌকার গুণ টানা নিয়ে আলোচনা করব। এটা থেকে এমসিকিউ আসে। এখন নৌকার গুণ টানা, গুণ বলতে বোঝানো হচ্ছে এখানে দড়ি। ঠিক আছে, নৌকার গুণ বলতে বোঝানো হচ্ছে দড়ি। এবং আমরা যদি সিনারিওটা আমাদের ভিজুয়ালাইজেশনে আনি, ঠিক আছে, ফিজিক্সে অনেক কিছুই ভিজুয়ালাইজেশনে আনতে হয়, তাহলে আমাদের জিনিসগুলো বুঝতে সুবিধা হয়। ধরো হচ্ছে এটা একটা নদী, এবং নদীর কিনারায় একটা নৌকা আছে। নৌকায় কোনো মাছই থাকবে না, এই থিওরিতে নৌকায় কোনো মাছই থাকবে না। নৌকাটা এই যে আমাদের কিনারা থেকে একটু দূরে থাকবে, এবং একটা দড়ি বা রশি দিয়ে আমরা সেটাকে টানার চেষ্টা করব। টানতে টানতে সেটা কোথায় যাবে? সেটা আমাদের সামনে যাবে। কি বললাম? একটা নদীতে নৌকা কিনারা থেকে একটু দূরে, এবং নৌকাতে কোনো মাছই থাকবে না। আমরা একটা রশি বা দড়ি দিয়ে যে নৌকাকে টেনে সামনের দিকে নিয়ে যাব। তাহলে আমরা ধরলাম আমরা এফ পরিমাণ বল দিয়ে সেটাকে টানতেছি। ঠিক আছে, একটা মাঝি টানতেছে। এখন সোজা কথা, এই এফ পরিমাণ বলের কয়টা উপাংশে ভাগ হবে? দুইটা, একটা আনুভূমিক উপাংশ আর একটা উল্লম্ব উপাংশ, তাই না? তাহলে এই যে এইদিকে যাবে আনুভূমিক উপাংশ, এইদিকে হচ্ছে উল্লম্ব উপাংশ। আনুভূমিক উপাংশ পাইলাম, উল্লম্ব উপাংশ পাইলাম। আমরা লন রোলারে মনে আছে কিনা, আমরা থিটা ধরেছিলাম কার সাথে? আনুভূমিকের সাথে। এখানেও একই কথা, নৌকার গুণ টানে আমরা থিটা ধরবো আনুভূমিকের সাথে। নৌকার গুণ টানে আমরা থিটা ধরবো আনুভূমিকের সাথে। তাহলে থিটা হচ্ছে এখানে আনুভূমিকের সাথে। যার সাথে থিটা তার সাথে কি হবে? এফ কস থিটা। আর যার সাথে থিটা নেই তার সাথে হবে সাইন থিটা। এতটুকু বুঝতে পারছে কিনা? আমরা বললাম এফ পরিমাণ বল দিয়ে আমরা টানবো। এফ এর দুইটা উপাংশ, আনুভূমিক উপাংশ, উল্লম্ব। আনুভূমিক উপাংশের সাথে আমরা কি ধরছি? থিটা। এটা হবে এফ কস থিটা, আর এটা হবে এফ সাইন থিটা। এখন আমাকে বলো, কোন বলের কারণে নৌকা সামনে এগিয়ে যাবে? আমরা দুইটা বলে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে এফ কস থিটা, একটা হচ্ছে এফ সাইন থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি সামনের দিকে যে বল সেটা হচ্ছে এফ কস থিটা। এফ কস থিটা বলেই নৌকাটা সামনে যাবে। এখন আমার কথা হচ্ছে, এই যে এফ সাইন থিটা বলের কি হবে? এটাও তো একটা বল দিবে, তাই না? এটা যদি 8 নিউটন দেয়, এটা 4 নিউটন যদি দেয়, তাহলে তো অবশ্যই সামনে কম যাবে। তাহলে স্মুথলি সামনে কখন যাবে? এটা বুঝতে হলে আমরা দেখবো যে এই যে নৌকা, এটা যদি পানি হয়, নৌকা পানিতে ক্রিয়া বল হিসেবে কাকে দিচ্ছে? ক্রিয়া বল হিসেবে আমাদের এফ সাইন থিটাকে দিচ্ছে, তাই না? এবং আমাদের স্রোত বা পানির আহ, বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল থাকবে, একই পরিমাণ প্রতিক্রিয়া বল থাকবে। সেই প্রতিক্রিয়া বলের কারণে এই এফ সাইন থিটা কি হয়ে যাবে? অকার্যকর হয়ে যাবে। আমরা কি বললাম? আমরা বললাম ক্রিয়া বল। এই যে আমাদের ক্রিয়া বল হিসেবে যাচ্ছে এফ সাইন থিটা, এবং আমাদের পানি থেকে প্রতিক্রিয়া বল, একই পরিমাণ প্রতিক্রিয়া বল যাওয়ার কারণে এফ সাইন থিটা হয়ে যাবে অকার্যকর। তাহলে এফ সাইন থিটা অকার্যকর হলে সামনে এগিয়ে যাবে কোন বলের কারণে? এফ কস থিটার কারণে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের নৌকার গুণ টানায় কার্যকর বল যখন বের করতে দিবে, তখন আমরা কিভাবে বের করব? এফ কস থিটা দিয়ে। এখানে এখন মনে রাখবো থিটা কার সাথে? থিটা আনুভূমিকের সাথে। এতটুকু হচ্ছে আমাদের নৌকার গুণ টানা। ভেক্টরের যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কেলার গুণন এবং ভেক্টর গুণন। এই টপিক থেকে কিন্তু এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। এবং আমরা শুরু করতে চাই স্কেলার গুণন দিয়ে। স্কেলার গুণনের আরেকটা নাম হচ্ছে ডট গুণন। ঠিক আছে, এই স্কেলার গুণন বা হচ্ছে ডট গুণন। তাহলে এখানে আমাদের প্রথম কথা হচ্ছে, এখানে দুইটা ভেক্টর রাশি গুণ হবে। ঠিক আছে,
দুইটা ভেক্টর রাশি গুণ হবে। ভেক্টর রাশি ডট ভেক্টর রাশি মানে দুইটা ভেক্টর রাশি ডট গুণ গুণ করার ফলের কারণে আমরা কোন রাশি পাবো? আমরা কিন্তু ভেক্টর রাশি পাবো না, আমরা পাবো স্কেলার রাশি। তাই আমাদের প্রথম কথা হচ্ছে আমরা এখানে দুইটা ভেক্টর রাশি ডট গুণফলের কারণে আমরা পাচ্ছি একটা স্কেলার রাশি। যদি একটা স্কেলার রাশি পাই সেটাই হবে আমাদের স্কেলার গুণন, ঠিক আছে? এবং আমাদের এই যে এখানে যদি আমরা যে সূত্রটা আসবে সেটা হচ্ছে এ ডট বি, অর্থাৎ এ একটা ভেক্টর রাশি, বি আরেকটা ভেক্টর রাশি। এই দুইটা ভেক্টর রাশির থেকে আমরা একটা স্কেলার রাশি পাবো। এখানে প্রথমে হবে এ ভেক্টরের মান, পরে হবে বি ভেক্টরের মান, সাথে কস থিটা। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। এই থিটাটা হচ্ছে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে এখানে থিটা। তো সূত্র হচ্ছে এ ডট বি ইকুয়াল এ বি কস থিটা। ঠিক আছে, এখন এখান থেকে যে এমসিকিউ আসে সেটা হচ্ছে আমাদের এই যে আই ডট আই ইকুয়াল হোয়াট, ঠিক আছে? এখানে কি 1 হবে নাকি 0 হবে নাকি অন্যান্য সংখ্যা হবে? তাহলে আমরা এটা কিভাবে বের করব? আমরা জানি আয়ত একক ভেক্টরে আমাদের তিনটা অক্ষ কাজ করে, ঠিক আছে? আয়ত একক ভেক্টরে তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর কাজ করে। তাহলে এটা যদি আমাদের এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি জেড অক্ষ হয়, আমরা মনে রাখবো এক্স অক্ষ বরাবর আই ক্যাপ কাজ করে, আমরা জানি ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ কাজ করে, এবং জেড অক্ষ বরাবর আমাদের কে ক্যাপ কাজ করে। তিনটা একক ভেক্টর কাজ করে। তাহলে যখন আমাদেরকে বের করতে দিবে আই ক্যাপ ডট আই ক্যাপ, তার মানে দুইটা আমাদের জিনিসই এক্স অক্ষ বরাবর কাজ করে, একই দিকে কাজ করে। তাহলে আমরা আমাদের সূত্র কি? এ ডট বি ইকুয়াল আমাদের এ বি কস থিটা, তাই না? তাহলে আমাদের এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান, এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে দেখো এখানে আই ক্যাপের মান কত? একক ভেক্টরের মান সবসময় 1 হয়। তাহলে 1 ইন্টু এটার মানও 1 ইন্টু কস থিটা। থিটা এখানে কত আসবে? দুইটার মধ্যবর্তী কোণ। আমরা বললাম আই ক্যাপ দুইটাই যেহেতু এক্স অক্ষ বরাবর কাজ করে, একই দিকে কাজ করে, জন্য কত? 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান কত হবে? এখানে 1। বুঝতে পারছি? তাহলে আমরা কিন্তু এখানে একটা শর্টকাট পেয়ে যাব, সেটা হচ্ছে দেখো আই ডট আই ডট আই আই ক্যাপ ডট আই ক্যাপ জে ডট জে কে ডট কে ইকুয়াল আমাদের কিন্তু 1 হবে, ঠিক আছে? এখন আমরা যদি আরেকটা দেখি সেটা হচ্ছে আই ডট জে জে ডট কে অ্যান্ড কে ডট আই ইকুয়াল কিন্তু 0 হবে। তো এখানে আমরা দুইটা অনুসিদ্ধান্ত পাবো, মানে দুইটা আমাদের মন্তব্য পাবো। সেটা হচ্ছে ডট গুণনে যখন আমরা সমজাতীয় রাশি পাবো, যে দেখো আই আই জে জে কে কে দুইটা কি? দুইটাই সমজাতীয়। তাহলে সমজাতীয় রাশির ডট গুণনে মান কত হবে? 1 হবে। আর ডট গুণনে যদি দুইটা অসম হয়, ঠিক আছে, এই যে আই আর জে সমান নয়, জে আর কে সমান নয়, আলাদা অক্ষ বরাবর কাজ করে 90 ডিগ্রি কোণে, তাহলে সমজাতীয় যদি না হয়, সমজাতীয় নয় এমন দুইটা রাশির ডট গুণন কি হবে? 0 হবে। এই দুইটা কথা মনে রাখলে আমরা এখান থেকে যাই আসুক পারবো। বুঝতে পারতেছি? আমরা বললাম সমজাতীয় হলো 1, সমজাতীয় নয় এমন রাশি হচ্ছে 0। এখন আমাদের পরবর্তী হচ্ছে ভেক্টর গুণন। এই ভেক্টর গুণনের আরেকটা নাম হচ্ছে ক্রস গুণন, ঠিক আছে? ক্রস গুণন। তাহলে এখানেও আমরা দুইটা ভেক্টর রাশি গুণ করব। তাহলে ভেক্টর ক্রস ভেক্টর ইকুয়াল আমরা পাবো কিন্তু এখানে ভেক্টর রাশি। তাহলে স্কেলার গুণনে আমরা দুইটা ভেক্টর রাশি গুণ করে কি পাইছিলাম? স্কেলার রাশি পাইছিলাম। এখানে মনে রাখতে হবে দুইটা ভেক্টর রাশি আমরা এখানে গুণ করে আমরা পাবো স্কেলার রাশি। আমরা কি পাবো? স্কেলার রাশি। তাহলে সরি, ভেক্টর রাশি পাবো। দুইটা ভেক্টর রাশি গুণফলের কারণে এখানে কি পাবো? ভেক্টর রাশি পাবো। যদি ভেক্টর রাশি পাই তখনই সেটা হবে ভেক্টর গুণন। তাহলে এখানে সূত্রটা কি আসবে? এ ক্রস বি, দুইটা ভেক্টর, একটা এ আরেকটা বি। আমাদের এখানে ক্রস গুণ ফলে আমরা মনে রাখবো এখানে আসবে এ বি সাইন থিটা। ওইখানে ছিল এ বি কস থিটা, এখানে এ বি সাইন থিটা। এখন আমাদের থিওরির সাথে কি মিলতেছে? আমরা বললাম একটা ভেক্টর রাশি পাবো, এখানে কোনো ভেক্টর চিহ্ন আছে? নাই। তাহলে ভেক্টর চিহ্ন একটা নিয়ে আসতে হবে, একটা একক ভেক্টর নিয়ে আসবো, ইটা, ইটা ক্যাপ। তাহলে আমাদের এ ক্রস বি এর সূত্র হচ্ছে এ বি সাইন থিটা ইটা। ইটা না দিলে কিন্তু হবে না এখানে, ঠিক আছে? তাহলে আমাদের যেহেতু এটা একটা ভেক্টর গুণন একটা ভেক্টর রাশি, তার অবশ্যই মানের সাথে এর সাথে কি থাকবে? দিক থাকবে, নির্দিষ্ট দিক থাকবে। এবং ভেক্টর গুণনের দিক আমরা কিসের সাহায্যে নির্ণয় করবো? এটা ইম্পর্টেন্ট। ডান হাতি স্ক্রু সাহায্যে নির্ণয় করব। তাহলে একটা স্ক্রু তোমাদের প্র্যাকটিক্যাল থাকে,
সেটা হচ্ছে এই ডানহাতি স্ক্রু। এই ডানহাতি স্ক্রু নিয়মের মাধ্যমে আমরা ভেক্টর গুণনের দিক নির্ণয় করব। ঠিক আছে, এটা ডিটেলস আলোচনা করা দরকার নেই এখন। আমরা জাস্ট মনে রাখবো এই যে এটা যদি একটা ভেক্টর হয় এ, এটা যদি আরেকটা ভেক্টর হয় বি, ঠিক আছে, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে যদি আমরা একটা স্ক্রুকে লম্বভাবে স্থাপন করি, এই যে প্রথম ভেক্টর এখানে লম্বভাবে স্থাপন করি, তখন আমাদের ভেক্টর গুণনের দিক সোজা লম্বভাবে কাজ করবে 90 ডিগ্রি। তাহলে আমরা জাস্ট এখানে মন্তব্য মনে রাখবো যে এই যে এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুইটা ভেক্টরের ক্রস গুণন কাজ করবে 90 ডিগ্রি কোণে, প্রথম ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে। তো এই দিকটা হচ্ছে এ ক্রস বি এর দিক। আশা করছি বুঝতে পেরেছো। তা এখানেও আমাদের সেম কথা, এখানেও আমাদের এই যে আই ক্রস আই বের করতে দেওয়া হইতে পারে, জে ক্রস জে বের করতে দেওয়া হইতে পারে। তাহলে এখানে ক্রস গুণফল এবং আসছে কি আমাদের সাইন থিটা। তাহলে আমরা এখানে আই ক্যাপ আই ক্রস আই কি পাবো আমরা? আমরা স্কেলার গুণনে বলেছিলাম সমজাতীয় হলে 1, এখানে তার বিপরীত হবে, সমজাতীয় হলে 0। ঠিক আছে, সাইন 0 ডিগ্রি কিন্তু 0। এছাড়া এখানে ইম্পর্টেন্ট যেটা, অসমজাতীয় হলে যে জিনিসটা পাবো, যেমন আই ক্রস জে ইকুয়াল কে পাবো, এবং জে ক্রস কে ইকুয়াল আমরা পাবো হচ্ছে আই। তাহলে এই জিনিসগুলো একটু কনফিউশন সৃষ্টি হয়, এজন্য আমরা শর্টকাট মনে রাখবো। শর্টকাটটা হচ্ছে আমরা একটা প্রথমেই এরকম কোশ্চেন পাইলে একটা বৃত্ত অঙ্কন করব, এবং বৃত্তের এক প্রান্তে আই ক্যাপ, আরেক প্রান্তে জে ক্যাপ, আরেক প্রান্তে কে ক্যাপ, তিনটা জিনিস লিখবো। ঠিক আছে, এখন কোশ্চেন অনুসারে আমাদের দেখতে হবে। আমরা ধরো যে আমাদের বলছে যে জে ক্যাপ জে ক্রস কে ইকুয়াল হোয়াট, এই জিনিসটা বলছে। তার প্রথম রাশিটা হচ্ছে জে, তারপরটা হচ্ছে কে, তাই না? তাহলে এই প্রশ্ন অনুসারে আমরা বৃত্তে দিক নির্ণয় করব। দেখো জে থেকে যাবে কিসের দিকে? কে এর দিকে, তার মানে দিক হবে এই দিকে, জে থেকে যাচ্ছে কে এর দিকে। ঠিক আছে, তাহলে জে থেকে কে এর দিকে যাচ্ছে, এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? এটা অবশ্যই কি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ হলে আমাদের আসবে প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে আমাদের আসবে মাইনাস। হয়েছে, হয়নি তো? তাহলে আমরা প্রশ্ন দেখে আমরা এখানে জে থেকে যাবে কিসের দিকে? কে এর দিকে, এজন্য জে থেকে কে এর দিকে যাবে ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ গেলে আমরা মনে রাখবো প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ গেলে মনে রাখবো মাইনাস। তাহলে যে দুইটা রাশি দিবে সেই দুইটা রাশি বাদে আর কোনটা থাকবে? আর আই ক্যাপ থাকবে, আই ক্যাপই হবে এখানে আনসার। যেহেতু ক্লকওয়াইজ এর জন্য প্লাস দিতে হয় না, উত্তর হবে আই ক্যাপ। বুঝতে পারছি? এখন যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে, যেমন আমাদের প্রশ্ন আমাদের যদি দেওয়া হয় যে কে ক্যাপ ক্রস সরি আমাদের এখন আমাদের যদি কোশ্চেন দেওয়া হয় অ্যান্টি ক্লকওয়াইজ, যেমন হচ্ছে জে ক্যাপ ক্রস আই ক্যাপ ইকুয়াল হোয়াট বের করতে বলছে, তাহলে আমরা আবার বৃত্ত আঁকবো, বৃত্তের তিন প্রান্তে তিনটা জিনিস লিখবো। ঠিক আছে, এখন আমরা প্রশ্ন দেখবো যে জে থেকে যাবে কিসের দিকে? আয়ের দিকে। তাহলে ওই হিসেবে আমরা দিক দিব। জে থেকে যাচ্ছে আয়ের দিকে, এদিকে হবে? কখনোই না। দেখো যে যেটা থেকে যাচ্ছে যেটার দিকে সেটা, জে থেকে যাচ্ছে আই এর দিকে, তাহলে দিক হবে এদিকে। তার প্রশ্ন অনুসারে দিক বসাবো, এটা হচ্ছে মেইন কথা। এখন আমরা বললাম ক্লকওয়াইজ হলে প্লাস, অ্যান্টি ক্লকওয়াইজ হলে মাইনাস। দেখো এই জিনিসটা কি, এই দিকে যাচ্ছে মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে কি হবে? মাইনাস। তাহলে প্রশ্নে যে দুইটা আছে সে দুইটা বাদে আমাদের আর কোন রাশিটা থাকতেছে? যে রাশিটা বাকি থাকবে সেটাই আনসার। তাহলে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ এর জন্য মাইনাস, আর বাকি থাকতেছে কে ক্যাপ। এখন স্কেলার গুণন পড়ে আসছি আমরা। স্কেলার গুণন জিনিসটা দুইটা সূত্র মেনে চলবে, একটা হচ্ছে বিনিময় সূত্র আর একটা হচ্ছে বন্টন সূত্র। স্কেলার গুণন দুইটা সূত্র মেনে চলে, বিনিময় সূত্র একটা হচ্ছে বন্টন সূত্র। তাহলে বিনিময় মানে কি? আমরা একজনের সাথে আরেকজনের হচ্ছে আমি আমার পেন্সিল নিয়ে গিয়ে তোমাকে আমার কলমটা দিলাম, এটা হচ্ছে বিনিময়, তাই না? তাহলে বিনিময় সূত্র বলতে আমরা বোঝাচ্ছি এ ডট বি। ঠিক আছে, এ ডট বি ইকুয়াল, আমরা এই যে বিনিময় বলতে বোঝাবো এ এর জায়গায় আমরা বি এর জায়গায় আমরা এ কে নিব, এ এর জায়গায় বি কে নিব। ঠিক আছে, এভাবে। তাহলে আমাদের হবে বি ডট এ। তাহলে এ ডট বি যে কথা, বি ডট এ একই কথা, উত্তর কিন্তু একই আসবে। তাই না? এখানেও এ বি কস থিটা, এখানে বি এ কস থিটা, উত্তর কিন্তু এটা। এখানে 5 আসলে এখানেও 5 আসবে। তাহলে এখানে বিনিময় সূত্র
বলতে এটাই বোঝাচ্ছি যে বিনিময় করলে আমাদের উত্তরের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, চেঞ্জ হবে না। তার মানে এই যে এমসিকিউতে দিতে পারে যে কোনটি সঠিক, তাহলে এভাবে দিতে পারে। এখানে যখন একটা মাইনাস জুড়ে দিবে তখনই এটা মিথ্যা হয়ে যাবে, তাই না? তাহলে মাইনাস না থাকলে এটা সঠিক। এরপরে আসো বন্টন সূত্র, তাই না? আমরা বন্টন করব, একটা জিনিস সবাইকে বন্টন করে দিব, ঠিক আছে? তাহলে আমরা বন্টন সূত্র কিভাবে আমরা অ্যাপ্লাই করব? এ ডট বি প্লাস সি। তাহলে আমরা এখানে এ কে বি এর সাথেও বন্টন করব, এ কে সি এর সাথেও বন্টন করব, ঠিক আছে? তাহলে আমাদের এই যে এ ডট বি প্লাস এ ডট সি, আমরা এ কে সবার সাথে বন্টন করে দিলাম। বন্টন করে দেওয়ার কারণে এখানে উত্তরের কোনো চেঞ্জ হবে না। এখানে উত্তর যদি এখানে 10 আসে, এখানেও 10 আসবে। এটাই হচ্ছে মেইন কথা, ঠিক আছে? তাহলে স্কেলার গুণন বা ডট গুণন হচ্ছে দুইটা সূত্র মেনে চলে, আমরা এটা এমসিকিউর জন্য খেয়াল রাখবো। কিন্তু আমাদের ভেক্টর গুণন যেটা পড়ছি বা ক্রস গুণন, সেটা আমাদের এই বিনিময় সূত্র মানবে না। এটা ইম্পর্টেন্ট, এমসিকিউতেও আসবে, এটা অনুধাবনমূলকেও আসতে পারে। তাহলে ভেক্টর গুণন আমাদের বিনিময় সূত্র মেনে চলে না। এবং ভেক্টর গুণনের দিক আমরা বের করছি কি দিয়ে? আমরা ডান হাতি স্ক্রু নিয়ম দিয়ে ভেক্টর গুণনের দিক বের করি, তাই না? আমরা একটু আগে পড়ছি, ডান হাতি স্ক্রু নিয়ম দিয়ে আমরা ভেক্টর গুণনের দিক বের করি। তাহলে এখানে বিনিময় সূত্র মানানা বলতে কি বোঝাচ্ছি? এ ক্রস বি ইকুয়াল আমাদের বি ক্রস এ কি এখানে হবে? হবে না, অর্থাৎ নট ইকুয়াল। অপশন এটা থাকবে যে কোনটি সঠিক, নট ইকুয়াল হলেই আমাদের আনসার সঠিক হবে। তাহলে দেখো এখানে এ ডট বি হচ্ছে এ বি সাইন থিটা ইটা, ঠিক আছে? আর এখানে কিন্তু বি এ সাইন থিটা ইটা, এবং এখানে একটা মাইনাস চলে আসবে। এটাই হচ্ছে একটা পার্থক্য, যে মাইনাস আসার কারণে এখানে আমাদের মান সমান হলেও দিক বিপরীত হয়ে যাচ্ছে, ঠিক আছে? মান সমান, এটা 5 এটা 5, কিন্তু এটা +5 এটা -5। কিভাবে? দেখো আমরা বললাম ডান হাতি স্ক্রু নিয়মের মাধ্যমে আমরা আমাদের ভেক্টর গুণনের দিক বের করব। আমরা একটু আগে পাইছিলাম, এটা যদি প্রথম ভেক্টর হয়, এটা যদি দ্বিতীয় ভেক্টর হয়, তো প্রথম থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে থিটা কোণে ঘুরাইলে সেটা লম্ব বরাবর কাজ করবে। আমাদের ভেক্টর গুণনের দিক হচ্ছে লম্ব বরাবর কাজ করবে, এ ক্রস বি, তাই না? কিন্তু আমরা যখন উল্টা ধরবো, অর্থাৎ বি ভেক্টরকে আমরা প্রথম ভেক্টর, এ ভেক্টরকে দ্বিতীয় ভেক্টর ধরলে সেটাও কি লম্বভাবে যাবে? তাহলে লম্বভাবে যাবে, সেটা তো ত্রিমাত্রিকভাবে দেখানো সম্ভব না ছবিতে, এজন্য ছবি আঁকার স্বার্থে আমরা নিচেই দেখাবো। বি ক্রস এর মান হবে, দিক হবে নিচের দিকে। তো দেখো এখানে একটা উপরের দিকে দিক হচ্ছে, আরেকটা নিচের দিকে হচ্ছে, একটা প্লাস হলে আরেকটা কি হবে? মাইনাস। এই প্লাস মাইনাসের কারণেই আমাদের ভেক্টর গুণন বিনিময় সূত্র মানে না। তাহলে দুই ক্ষেত্রে আমাদের মান সমান হবে, মান কিন্তু সমান হবে, কিন্তু দিক বিপরীত, ঠিক আছে? দিক বিপরীত। ভেক্টর লম্ব হওয়ার শর্ত, দুইটা ভেক্টর কখন লম্ব হবে? সোজা কথা, যখন আমাদের দুইটা ভেক্টরের ডট গুণফল শূন্য হবে, অর্থাৎ এ ডট বি ইকুয়াল 0 হবে। এটা এমসিকিউর জন্য ভালোভাবে মনে রাখতে হবে। দুইটা ভেক্টর কখন লম্ব হবে? আমরা জানি cos 90 ডিগ্রি হচ্ছে 0, তাই না? তাহলে এখানে যখন এ ডট বি ইকুয়াল 0 হবে, অর্থাৎ দুইটা ভেক্টরের ডট গুণফল যখন 0 হবে, ডট গুণন যখন 0 হবে, তখনই দুইটা ভেক্টর লম্ব হবে। তাহলে এই থিওরি থেকে আমাদের কি এমসিকিউ আসতে পারে? আমাদের এই যে এই এমসিকিউ গুলো আসতে পারে যে দুইটা ভেক্টর দেওয়া থাকবে, বলবে যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব, লম্ব হলে এম এর মান কত? তো এখানে ভেক্টরের মধ্যে হচ্ছে একটা মান অজানা, এম, এম এর মানটাই বের করতে দিবে। তো আমরা কি জানি? আমরা জানি দুইটা ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাহলে তাহলে এ ডট বি ইকুয়াল কি হবে? 0 হবে। এটা আমরা জেনে আসছি। এটা দিয়ে আমরা ম্যাথ আগাবো। তাহলে এ ডট বি কে এখন তুমি আর ডট গুণন করো, তাই না? এ আর বি কে ডট গুণন করো। তাহলে ডট গুণন করলে কি হয়? আয়ের সহগগুলোর গুণফল, জে এর সহগগুলোর গুণফল, কে এর সহগগুলোর গুণফলের সমষ্টি। আয়ের সহগ এখানে 2m, এখানে আয়ের সহগ হচ্ছে 3, তাহলে 2m ইন্টু 3 প্লাস জে এর সহগগুলা, জে এখানে নাই মানে 0, এখানে হচ্ছে m, প্লাস কে এর সহগগুলো, এখানে -100, এখানে -10, মাইনাস মাইনাসে প্লাস 100 ইন্টু 10 ইকুয়াল 0, তাই না? তাহলে এখানে গুণ করো, গুণ করলে হচ্ছে আমাদের আনসার চলে আসবে। তো এম হচ্ছে আমাদের -1000/6, তাই না? তাহলে -166.67 চলে আসবে। তাহলে এই জিনিসগুলো কিন্তু এমসিকিউতে অনেক সময় আসে, অহরহ আসে। তাহলে আমরা মনে রাখবো দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ডট গুণফল কি হতে হবে? 0 হতে হবে। কারণ আরেকটা ইম্পর্টেন্ট বেসিক, যে দুইটা ভেক্টর সমান্তরাল হবে কখন? সমান্তরাল মানে দুইটা ভেক্টর একই দিকে কাজ করবে। দুইটা ভেক্টর একই দিকে কাজ করবে থিটা কত হলে? 0 ডিগ্রি হলে একই দিকে কাজ করবে, তাই না?
থিটা 0 ডিগ্রি হলে একই দিকে কাজ করবে। এখন আমাদের সাইন কত ডিগ্রির মান যে আমাদের 0, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে আমাদের 0। অর্থাৎ দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a ক্রস b ইকুয়াল আমাদের 0 হতে হবে। দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ক্রস গুণফল, দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 হতে হবে। খেয়াল করো, আমরা বলেছিলাম দুইটা ভেক্টরের ক্রস গুণফলের কারণে আমরা একটা ভেক্টর রাশি পাবো, মনে আছে? একটা ভেক্টর রাশি পাবো, কিন্তু 0 কি একটা ভেক্টর রাশি না। তাহলে 0 কখন ভেক্টর রাশি হবে? যখন 0 ভেক্টরের উপর একটা ভেক্টর চিহ্ন দিতে হবে। যখন 0 এর উপর একটা ভেক্টর চিহ্ন দিব তখনই সেটা 0 ভেক্টর। তাহলে এখানে খেয়াল রাখার বিষয়, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে a ক্রস b ইকুয়াল 0 ভেক্টর। আমরা একটু আগে পড়ছিলাম যে দুইটা ভেক্টর সমান্তরাল হলে কি হবে। এখন এই যে সমান্তরাল আমরা সহগ সমীকৃত করতে করতে অনেক সময় চলে যাবে, নির্ণয় করতে করতেও আমাদের হচ্ছে মিনিমাম 1 মিনিট লাগতে পারে। তাইলে আমরা দুইটা ভেক্টর সমান্তরাল হলে আমরা এমসিকিউর জন্য শর্টকাট কি করব? এমসিকিউর জন্য শর্টকাট হচ্ছে এই যে আমাদের এই দুইটা ভেক্টর হচ্ছে আমাদের সমান্তরালে আছে, ঠিক আছে? এই দুইটা ভেক্টর সমান্তরাল আছে, ax i ay j az k, আর একটা হচ্ছে bx i by j bz k। তাহলে দুইটা ভেক্টর সমান্তরালে আসলে সূত্রটা হচ্ছে আমাদের ax ডিভাইডেড বাই ay, ঠিক আছে? সরি, ax ডিভাইডেড বাই হচ্ছে আমাদের bx, অর্থাৎ দুইটার i এর সহগগুলোর অনুপাত, দুইটার j এর সহগগুলোর অনুপাত ay ডিভাইডেড বাই by, দুইটার k এর সহগগুলোর অনুপাত az ডিভাইডেড বাই bz, এই তিনটা আমাদের সমান হবে। তাই শুধুমাত্র এমসিকিউতে এই শর্টকাট যে দুইটা ভেক্টর সমান্তরাল হলে আমরা এই সূত্র দুইটার i এর সহগ ডিভাইডেড বাই j এর সহগ ডিভাইডেড বাই k এর সহগ, ঠিক আছে? তাহলে আমরা এই যে এখন আমরা যে ওই সূত্রটাতে মানে ওই ম্যাথটাতে আমরা এইটা অ্যাপ্লাই করো, ওই ম্যাথটা প্রশ্ন সবার কাছে আছে, এখন অ্যাপ্লাই করো। ax কত আছে ওইখানে, ওইখানে আমাদের, অথবা আমি যদি একটা নতুন ম্যাথ দিই, নতুন ম্যাথটা করো, যেমন a ভেক্টর ইকুয়াল আমাদের 3i মাইনাস 2j প্লাস k, বি ভেক্টর ইকুয়াল হচ্ছে 12i মাইনাস mj প্লাস 4k। এই দুইটা ভেক্টর পরস্পর হচ্ছে আমাদের সমান্তরাল হয়েছে, ঠিক আছে? সমান্তরাল হলে m এর মান বের করো, m ইকুয়াল হোয়াট। ধরো এটা এমসিকিউতে আসছে, তাহলে এখন শর্টকাট অ্যাপ্লাই করো। i এর সহগ হচ্ছে 3/12 মাইনাস 2 বাই মাইনাস m 1/4, ঠিক আছে? তাহলে যে কোনো দুইটা নিয়ে করলেই হয়ে যাচ্ছে। মাইনাস 3m ইকুয়াল মাইনাস 24, তাহলে m ইকুয়াল কত হবে? 3 আর 24 8 হবে, m এর মান চলে আসছে 8।